আমাদের আজকের গল্পটি প্রাপ্তমনস্কদের জন্য। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 অথবা 59 টাকার প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে এবং নিজেকে যুক্ত করতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। কারণ এখন নিয়মিত ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আসছে আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের জন্য এক্সক্লুসিভ কিছু গল্প। সেগুলো শুনতে অবশ্যই নিজেকে অন্তর্ভুক্ত করুন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য থাকছে একটি বিশেষ স্বাদের ভৌতিক গল্প। সময়টা 1941। ভারতের স্বাধীনতা পেতে আরও 6 বছর। ব্রিটিশ পুলিশ খুঁজে বেড়াচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। ভারতের রাজনীতির আকাশে তখন এক উদ্বেগের ছায়া। এই উদ্বেগের সাথেই বাংলার পাকুড়িয়া গ্রামে যুক্ত হল আরেকটা ভয়ের আবহ। কি যেন বা কাকে যেন দেখা যাচ্ছে, যাকে দ্বিতীয়বার দেখার অর্থ হল মৃত্যু। কি ছিল তা? শুনুন স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এক ভয়ঙ্কর ভৌতিক গল্প দিব্যপ্রিয় রায়চৌধুরীর কলম থেকে 1941। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আমাদের বিশেষ বিশেষ নিবেদন দিব্যপ্রিয় রায়চৌধুরীর কলম থেকে 1941। কোনো কোনো রাত খুব নিঃসঙ্গ হয়, কোনো রাত হয় বড় মায়াবী, আবার কোনো রাত সবার অজান্তেই কারোর জন্য নিয়ে আসে নিঃশব্দ মৃত্যুর পরোয়ানা। ঠিক যেমন আজকে একজনের জন্য নিয়ে এসেছে। ওই যে গড়ানপুরের জঙ্গল দেখা যাচ্ছে, আসুন, ধীরে ধীরে আসুন। ওই যে ভেতরে, যেখানে দিনের বেলাতেও লোক কম আসে, সেখানে আজকে রাতের বেলাতে কারা যেন এসেছে। 3টে ছায়ামূর্তি, মুখ দেখা যাচ্ছে না তাদের, আর তাদের সামনে মাটিতে কি যেন একটা পড়ে আছে না? মাটিতে পড়ে থাকা সেই লোকটা কেমন যেন কাঁপছে মনে হচ্ছে। কেন কাঁপছে? মৃত্যু ভয়ে? পড়ে থাকা অবস্থাতেই সে বলল, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে তোরা। উনি জানতে পারলে কিন্তু খুব খারাপ হবে, কেউ রেহাই পাবি না। ছাড়, ছাড় বলছি, আমি কথা দিচ্ছি কাউকে কিচ্ছু বলবো না। দাঁড়ালো 3 জনের 2 জন, কেমন যেন অট্ট হাসি হেসে উঠল, বিদ্রুপের হাসি। অন্ধকার জঙ্গলের মধ্যে এই আচমকা শব্দের উৎপাতে রাতচরা পাখিরা প্রতিবাদ জানিয়ে চিৎকার করে উঠল। দাঁড়িয়ে থাকা তৃতীয় লোকটা খুব চাপা গলায় বলল, কথা কম বলে কাজটা কর তাড়াতাড়ি। হাসি থেমে গেল। লোক দুটো খুব দ্রুত কোমরের গেঁজের থেকে কি যেন বের করে আনলো। মাটিতে পড়ে থাকা লোকটা তাই দেখে আবার কি যেন বলতে গেল, কিন্তু লোক দুটো তার বুকে পেটে কোপ দিল হাতের জিনিসটা দিয়ে। ছুরি! লোক দুটো উন্মত্তের মতো কোপাতে লাগলো। পড়ে থাকা লোকটা কয়েকবার কাটা পাঁঠার মতো নিঃশব্দে ছটফট করে তারপর স্থির হয়ে গেল। লোকটা এদের তাড়া দিল এবারে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, উঠে দে, এবারে বেরোতে হবে। 3 জনে হাঁটা লাগালো, 2 জন আগে, 1 জন পেছনে। শেষের জন হঠাৎ একটু থমকে দাঁড়ালো। তার গা শিউরে উঠল। তার মনে হচ্ছিল পেছন থেকে একজোড়া অদৃশ্য চোখ ওদের লক্ষ্য করছে। বাকি 2 জনকে সে তাড়া দিল। এই, তাড়াতাড়ি চল এখান থেকে। প্রদীপের তেলটা খানিকটা উস্কে দিয়ে বাইরের দিকে তাকালেন ব্রজেন উপাধ্যায়। অগ্রহায়ণ মাসের রাত। উঠোনের একপাশে তাঁদের থাকার ঘর, একপাশে হেঁসেল। পুরো জমি বেড়া দিয়ে ঘেরা। হেঁসেলের কোণা বরাবর বেড়ার দরজা, তার বাইরে গ্রামের মাটির রাস্তা, পাশে মাঠ, তার পাশে ক্ষেত। ক্ষেতের ওপরে ঘন কুয়াশার চাদর কে যেন বিছিয়ে রেখেছে। সেই কুয়াশার উপরে জমে আছে নিবিড় অন্ধকার। জমির আলপথ বা মাঠ দিয়ে হেঁটে যাওয়া অচেনা পথিক
সেই অন্ধকার দেখলে হঠাৎ চমকে উঠবে। তার মনে হবে কোনো অচেনা ভয় যেন ওই অন্ধকারের প্রহেলিকার আড়ালে ঘাপটি মেরে রয়েছে, যেন একটা সুযোগ পেলেই বাইরে বেরিয়ে আসবে মৃত্যুর রূপ নিয়ে। ব্রজেনবাবুর প্রদীপের আলো সে অন্ধকার মোটেই ভেদ করতে পারল না। রাত কত হলো তিনি বুঝতে পারছেন না। ব্রজেনবাবুর গৃহিণী চারুবালা হেঁসেল থেকে ডেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, ছেলেটারে দেখতে পান দূর থেকে আসে কি না? ব্রজেনবাবু উত্তর দিলেন, হ্যাঁ, আরে না রে বউ, কই কাউকে তো দেখতে পাই না। আরে আরেকটু দেখি, আরেকটু দেখি, নাহলে এগিয়ে গিয়ে দেখবো ক্ষণ। দুজনের চিন্তার কারণ আছে। একে তো আজকাল গান্ধীজি সত্যাগ্রহ নাকি সব করছেন, প্রচুর ছেলে তাতে যোগ দিচ্ছে। গোরা সাহেবরা যাকে পারছে জেলে পুড়ছে। তার উপরে গ্রামগঞ্জের প্রচুর ছেলে কলকাতায় গিয়ে বিপ্লবী দলে নাম লেখায়। তাদের খুঁজতে গোরারা গ্রামের লোকেদের বাড়ি অবধি হানা দেয়। বাড়ির লোককে ধমকে যায় যেন ছেলেকে বিপ্লবীগিরি করতে বারণ করে। কেউ কেউ বা আবার সরাসরি ছেলের খোঁজ চায়। কিছু ক্ষেত্রে পুলিশ গ্রামের কিছু লোককে টাকা দিয়ে হাত করে নেয়, যারা টাকার লোভে দেশের স্বার্থের থেকে নিজের স্বার্থকে বড় করে দেখে। পুলিশের গুপ্তচর হয়, অর্থাৎ গ্রাম্য ভাষায় টিকটিকিগিরি করে। উল্টো দিকে বিপ্লবীরাও চুপ থাকে না। যাদের ব্রিটিশের চর বলে বুঝতে পারে অথবা সন্দেহ করে, তার ভবলীলা সাঙ্গ করে দেয়। আজকের দিনের এই অরাজকতায় সাধারণ লোকের পক্ষে নিজের প্রাণ বাঁচানোই এক মহা দায়। চারুবালা একবার হাত জোর করে আকাশের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলল, মহাকালীর করুণ গো, ছেলেটা সে বিপদের মুখে না পড়ে। সেই বিপদ নিয়ে চিন্তার হেতু আছে বই কি। কারণ বিপদ যে কেবল এই গোড়া পুলিশ বিপ্লবীতেই শেষ তা মোটেও নয়। কারণ এদের সবাইকার ভয়ে ছাপিয়ে আরেকটা নতুন ভয় পাকুড়িয়া গ্রামে হানা দিয়েছে কদিন আগে থেকে, যার কাছে গোড়া বা বিপ্লবীদের ভয়ও তুচ্ছ হয়ে গেছে। এটা গ্রামাঞ্চল, এখানে যে কোনো ভয়ের কথা বাতাসের আগে ছড়িয়ে যায়। যদিও সেই ভয়ের কারণটা সবাই জানে, কিন্তু সবার চোখে ধরা পড়েছে এমনটা নয়। তবে পড়তে কতক্ষণ? আসলে সেই ভয়ের কারণটা যে কি তা কেউ বুঝতে পারেনি স্পষ্ট করে। এমনকি যারা অনুভব করেছে তারা সংখ্যাতে 2 কি 3 হবে। কাজেই স্পষ্ট কিছু বোঝা যায় না। হঠাৎ মনে হয় যেন পেছনে কেউ দাঁড়িয়ে, কিন্তু মুখ ঘোরালেই কাউকে দেখা যায় না। আবার আরেকজনের মনে হয়েছে সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু একটু এগোলে আর কাউকে দেখা যায়নি। গ্রামবাসীদের কারুর মত হচ্ছে এগুলো চোখের ভুল। মানে যারা যারা একটু পড়াশুনো জানে তাদের সাফ বক্তব্য, যেহেতু সেই অদ্ভুত জিনিসটাকে একবারের বেশি দেখা যায়নি, কাজেই ওটা কিছু নয়। কিন্তু বেশিরভাগ গ্রামবাসী লেখাপড়া জানে না। অনেকেই মেনে নিয়েছে যে হ্যাঁ, সত্যিই কিছু একটা গ্রামে এসেছে। এসব 7-5 ভাবতে ভাবতে হাতের প্রদীপটা ঘরের দীপদানিতে রেখে নিজের গিন্নিকে ডেকে আনমনে ব্রজেনবাবু বলেন, আরে চারু, ওই কানাইকে একবার ডাকলে হয় না? ব্রজেনবাবু লক্ষ্য করলেন না কানাইয়ের নাম শুনে এই চিন্তার সময়ও তার গৃহিণীর গাল যেন লজ্জায় লাল হয়ে উঠল। ওই অবস্থায় তিনি বললেন, উনি এসে কি করবেন? না মানে আমি আর ও মিলে একটু গিয়ে দেখতাম আর কি। তা ডাকতে পারেন, তবে বলি কি, গোকলো তো আপনারই বেটা, তার উপর আবার পইতে আছে। আপনি তো বললেন পইতে থাকলে তারপর কি বলে গায়ত্রী পাঠ করলে ওসব ভূত টুত ধরে না। ব্রজেনবাবু দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, কথাটা তিনি বলে থাকেন, কিন্তু তার বড় ছেলে নকুল 1 বছর আগে যখন... হঠাৎ কি একটা মনে পড়তে তিনি ঘুরে গিয়ে বললেন, এই হ্যাঁ রে, ওই ওই কথাটা তো আমি বলতে ভুলেই গিয়েছিলাম। ওই কানাইয়ের বউ কমলা আজ সকালে বড়ি দিতে এসেছিল, তাই না? তখন কী সব যেন বলছিল শুনছিলাম। আমার তো সারাদিন ওই যজমানের বাড়ি ঘুরে ঘুরে ওই কথাটা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। কি বলছিল রে?
চারুবালা কি যেন একটা ভাবছিলেন। কথাটা শুনেই তার লজ্জায় লাল হওয়া মুখ ভয়ে সাদা হয়ে গেল। শিউরে উঠে রাম নাম উচ্চারণ করে তিনি বললেন, রাম রাম, এসব অলুক্ষণের কথা কি সাজের বেলা বলতে আছে গো? হ্যাঁ, রাম রাম। একটু বিরক্ত হলেন ব্রজেনবাবু। তিনি হলেন সৎ ব্রাহ্মণের ছেলে। এই গায়ে কত যজমান তার, লোকে তো এসব বিপদে আপদে তার কাছেই আসবে নাকি? সেই তাঁরই কাছে তাঁরই বউয়ের এরকম ভয় পেলে চলে? বিরক্তির সুর বজায় রেখেই তিনি বললেন, আহা, আমি কি ওদের মতো কায়েত নাকি? হ্যাঁ, আমি হলুম গিয়ে জাত ব্রাহ্মণ। তুই বল, কিচ্ছু হবে না। একটু ভরসা পেয়ে তার গৃহিণী বলা শুরু করলেন, কাল কানাই ঠাকুরপুর বউ সাজের পর বাহি করতে বেরিয়েছিল। একটা পিদিম হাতে নিয়ে সবে সে তুলসী গাছখানা পেরিয়েছে, তখন দেখে কি ওদের গোয়াল ঘরের পাশের নারকেল গাছে কি যেন বসে আছে। কিন্তু এক মুহূর্ত পরেই আর দেখা গেল না। সে তো চমকে উঠে হরিনাম করতে করতে চারপাশে তাকিয়ে এক পা যেই বাড়িয়েছে, অমনি মনে হলো ফু দিয়ে কে যেন পিদিম নিভিয়ে দিল। কমলা তারপরে চেঁচিয়ে কাউকে ডাকতে যাবে, তো গলা দিয়ে দেখে আওয়াজ আর বেরোয় না। তখন তো সে, ওরে বাবা গো, কে গো ওখানে? হ্যাঁ, কথা অসমাপ্ত রেখে চেঁচিয়ে উঠলেন তিনি। ব্রজেনবাবু ভয়ানক চমকে উঠে সেদিকে দৌড়ে গেলেন। তার গৃহিণী কি যেন ভয়ে প্রায় আধমরা হয়ে গেছেন। সেদিকে এবারে তার চোখ গেল। দৃশ্য দেখে তাঁরও মাথার চুল খাড়া হয়ে উঠল। তাদের মাটির বাড়ির লাগোয়া করিমের ধানের গোলা, তাদের জমিতে ভাগ চাষি খাটে। গোলার ওপাশে গোবিন্দ পান্তির পানের বরজ। পিদিমের আলো হেঁসেলের উনুনের আগুনকে সঙ্গত করছে। সেই আলোটুকুতে দেখতে পাওয়া গেল বরজের মাথার ওপর কে যেন বসে আছে। অবয়বটা ভালো করে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে তার গায়ের রং এত কালো যে তার তুলনাতে রাতের অন্ধকারকে উজ্জ্বল লাগবে। শুধু আবছা চাঁদের আলোতে এটুকু বোঝা গেল সেটা অন্তত 3টে মানুষের সমান। একটা স্বাভাবিক রোগা দেহ, মাথাটা গোল মনে হলো। তাকে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যেন সেই দুটো উজ্জ্বল চোখ বিষম ক্রোধ আর হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। আশ্চর্য, কেউ আছে তা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু তার দৃষ্টি যে কোনো মানুষের রক্ত জমিয়ে দিতে পারে। কোনো মতে কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, কে কে ওখানে? হ্যাঁ, কে কে ওখানে? মনে হলো মূর্তিটা যেন একথা শুনতে পেল। ব্রজেনবাবু ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বুকে হাত দিয়ে বসে পড়লেন। তিনি বুঝতে পারলেন তার এই বামুনের পৈতে কোনো কাজের নয়। সত্যিকারই এই রাতের বেলা যে তেনাদের নাম উচ্চারণ করতে নেই, করতে গিয়ে সাক্ষাৎ ভয়কে ডেকে আনা হয়েছে। নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছে হলো। ব্রজেনবাবুর গলা শুকিয়ে গেল। তার গিন্নি সেই অবস্থায় পড়ে আছেন। ভয়ের চোটে ব্রজেনবাবু গায়ত্রী পাঠ করতে লাগলেন। ভয়ের এই চরম মুহূর্তে গায়ত্রীটুকুও মনে পড়ছে না, কিন্তু এতে কাজ হলো। সামনে থেকে সেই বিভৎস মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ব্রজেন উপাধ্যায়। গায়ত্রী ঠিক পড়া হোক বা না হোক, বাউনের তেজে তো অপশক্তি পালাবেই। কিন্তু কিন্তু এ কোন অপশক্তি ছিল রে বাবা? হ্যাঁ, কি একে কি বাকিরা দেখেছিল? সেই যাগ্যে সে তো চলে গেছে। যাক। চারুবালাও উঠলেন এবার। তার বামুন পতির ওপরে বিশ্বাস অগাধ বেড়ে গেছে। ফিরে কিছু একটা বলতে যাবেন, হঠাৎ মনে হলো দরজার কাছ থেকে কে যেন হাসল। একেবারে স্পষ্ট হাসির আওয়াজ। দুজনেই যন্ত্রচালিতের মতো ঘাড় ঘোরালেন দরজার দিকে। ওই তো কে যেন দাঁড়িয়ে আছে। ব্রজেনবাবুর হৃৎপিণ্ড লাফিয়ে উঠল যেন।
হ্যাঁ, এ কি রে বাবা, এ কি রে বাবা, ও ও গিয়ে আবার ফিরে এলো? হ্যাঁ, সে কি? আবার তিনি গায়ত্রী পাঠ শুরু করলেন, কিন্তু এবার অদৃশ্য হচ্ছে না। ব্রজেনবাবু পাঠ আরো জোরে করতে লাগলেন, কিন্তু না, সেই আবছায়া মূর্তি যেন দাঁড়িয়েই আছে। আবার একবার হাসির আওয়াজ ভেসে এলো। এবার মনে হলো সেই আওয়াজ আসছে ঘরের ভেতর থেকে। চারুবালা আতঙ্কে চিৎকার করতে গিয়ে দেখলেন গলা যেন কাঠ হয়ে গেছে। গায়ত্রী ভুলে ব্রজেনবাবু কোনো মতে হাতে পৈতে গাছটা বের করে ইষ্টমন্ত্র জপতে লাগলেন। ভয়ের চোটে সেটাও অর্ধেক ভুলে যেতে লাগলেন। হঠাৎ কি যেন একটা ঘরের ভেতর এসে পড়ল। ব্রজেনবাবু দেখবার সাহস প্রথমে করতে পারলেন না, আবার তার তক্ষুনি মনে হলো বাইরে কেউ নেই আর। এগুলো এগুলো কি হচ্ছে, কি হচ্ছে এগুলো? সত্যি কি কেউ ছিল, নাকি কুয়াশাতে দেখার ভ্রম? যদি কেউ থেকেই থাকবে তবে চলে গেল কেন? আর আর ওই হাসির শব্দ, ওই হাসির শব্দ সেটা কি ছিল? হ্যাঁ, আর 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 ওই 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 যেটা ও ছুঁড়ে দিল, হ্যাঁ, সেটাই বা কি? একটু আগের কথাটাই কয়েক মুহূর্তেই ভুলে গিয়েছিলেন তিনি। মাথা নামিয়ে দেখলেন সত্যিই কি যেন এসে পড়েছে ঘরে। প্রদীপের আলোতে বোঝা যাচ্ছে না। মাথা নামিয়ে জিনিসটা দেখলেন তিনি, একটা পাঁঠার কাটা মাথা। ব্রজেনবাবু ওয়াক শব্দ তুলে অজ্ঞান হয়ে গেলেন। গোকুল আজ একদিকে যেমন খুশি, তেমন আরেকদিকে চিন্তাগ্রস্তও বটে। খুশির কারণ হলো আজ গোড়া সাহেবের থেকে আবার বেশ 2 পয়সা আয় হবার রাস্তা হয়েছে। এবারে বড় পুরস্কারই পাবে নির্ঘাত। ওই দ্বিজেন ব্যাটা যে আসলে কলকাতায় গিয়ে বিপ্লবী দলে নাম লিখিয়েছে, এ খবরটা জেনে ইস্তক সে ভারী খুশি হয়েছিল। এবার শুধু এই জনসন সাহেবকে কোনো মতে ও ছোঁড়ার ঠিকানা শুদ্ধ বলতে পারলেই কেল্লা ফতে। এজন্য কমলা বৌঠানকে একটা পেন নাম ঠুকতে হয় এইসব কাজের খবরগুলো দেওয়ার জন্য। আসলে বৌঠান তার ভাসুরের ছেলেদের একেবারে দেখতে পারেন না। তার বর আর ভাসুর ঠাকুরের মধ্যে বয়সের তফাৎ একটু বেশি। যদিও তার ভাজ বেঁচে নেই, তবু কমলা ইদানিং গোকুলকে মাঝে মাঝে দুঃখ করে বলে, নেহাত শ্বশুর ঠাকুর বেঁচে আছেন, না হলে কবেই ওই আবাগির পুত দুটোকে রোজ খাবারে একটু একটু করে বিষ দিয়ে মেরে ফেলতুম, জানিস? গোকুল সদরে মহাজনের কাছে কাজ করে। গাঁয়ের চাষিদের থেকে মহাজন ডাল, সবজি, চাল কিনে কলকাতায় পাঠায়। এইসবের মারফতই কাজ গোকুল করে। সব বাড়িতে তার আনাগোনা। খুব নিরীহ মুখে কথার প্যাঁচে ফেলে হাঁড়ির খবরও জোগাড় করে। গ্রামগঞ্জের লোকের এসব ছাড়ার বিনোদন কি আছে? আর কমলি বৌদির এসব গোপন খবর তার 2-3 জন সই ছাড়া গোকুলও রাখে। 21 বছর বয়সী গোকুলের কাছে এসব খবর জোগাড় একটা ভারী আমোদের বিষয়। অন্যের ঘরের কুটকচালির খবর রাখা এসব সাধারণত মেয়ে বউরাই করে। সেদিক থেকে গোকুল হলো ব্যতিক্রমী চরিত্র, যেহেতু সে ব্যাটা ছেলে। অবশ্য এসব কাজের পেছনে গোকুলের আরেকটা উদ্দেশ্যও আছে। 2 দিন আগে যখন কমলা এই কথা আবার বলেছিলেন গোকুলকে, তখন গোকুল ফস করে জিজ্ঞেস করে ফেলেছিল, বিষটা কি করে দিতেন বৌঠান? হাত পা নেড়ে গলা খানিক নামিয়ে কমলা উত্তর দিয়েছিলেন, তোরে বলেই বলছি, কথা আবার 5 কান করিসনি। জানিস তো, আমার বাপের বাড়ির গ্যারাম ছিল হিজলি। সেখানে গরু ওজা মেলা কিসিমের বিষ রাখে, সাপের বিষ, গাছের বিষ, আরো কত কি। আর কেউ জেনে ফেললে? দূর দূর, জেনে ফেললে? বলি, ভগবান তো এমনি চোখ কানা মনে হয়, এই যাত্রাও কানা ওই থাক না। তারপর গলায় দুঃখ ফুটিয়ে বললেন, বলাই ঠাকুরের দুটো ছেলে, আর ভগবান দেখো দেখিনি আমার দিকে একটু মুখ তুলে চাইলো, কোলা আলো করে দিল আমার। গোকুল কিছুক্ষণ চুপ থেকে বলল, তা বুদ্ধি দেখলে তো পারতে। বলে একটু সাবধান হয়ে গেল সে। এই রে, বেফাস কথা বলে ফেলল নাকি? কমলা বৌঠান এবার খেপলে কি হবে? কিন্তু গোকুলের ভাগ্য ভালো, কমলা খেপলেন না। কেমন আনমোনা হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি বললি রে ভাইটি,
হরেন বুদ্ধি অনেক পরীক্ষা করে বলেছে দোষ নাকি আমার না, আমার স্বামীর। কিন্তু গাঁ-গঞ্জের লোকে তো আমাকেই মাঝামাখি বলে গাল দেয় কি নেই। গোকুল বুঝতে পারে নিজের স্বামী অক্ষম, আর সেই রাগ পুরো গিয়ে পড়েছে ওই ছেলে দুটোর ওপরে। বলাই দাদার ছেলে বড়টা কলকাতায় কিসব পড়াশোনা করে, আর ছোটটা তো এইসবে পাঠশালায় গেল। এদের ওপরেই রাগ বৌঠানের। এই বড় ছেলেটা অর্থাৎ দ্বিজেনের আসল কথা জানতে হবে এই রাগকে কাজে লাগিয়ে। গোকুলের থেকে সে 5 বছরের ছোট, কিন্তু বাবা কাকার বয়সের পার্থক্য আর অন্যান্য কী সব কারণে সে গোকুলের ভাইপো। দ্বিজেন তাকে গোকুল খুঁড়ো বলে ডাকে। ঘটনার মাত্র 3 দিন আগে কলকাতা থেকে সে গ্রামে ফিরেছে। সনাতনের বাড়ির কাছে দেখা হয়েছিল দুজনের। গোকুল দ্বিজেনকে জিজ্ঞেস করেছিল, কিরে দিজু, ভালো আছিস? স্মিত হেসে দ্বিজেন উত্তর দিয়েছিল, হ্যাঁ খুড়ো, তোমরা কেমন আছো? সচরাচর গ্রামের লোকেরা জানে যে কেউ পাড়াগাঁ থেকে কলকাতা গেছে মানে হয় বাবুগিরি শিখবে, নয় পড়াশোনা করে গোড়াদের চাকরি করবে। কিন্তু দ্বিজেনকে দেখে সে বুঝল এ সেই ছটফটে দ্বিজেন নয় যে গ্রাম থেকে কলকাতা গিয়েছিল। একটা ব্যক্তিত্বের ছাপ এই বয়সেই ফুটিয়ে তুলেছে। গোকুল এটা ভালোভাবে নিল না। সেদিনের ছোকরার এই আস্পর্ধা কেন হবে? সে মনে মনে ভাবল, খুব তেল হয়েছে দেখছি তোমার। আর মুখে বলল, তা বাবা তোর কাকা চাষি, তোর বাবা মুদিখানা চালায়, তুই যে কেন খামোখা লেখাপড়া করছিস কে জানে। তা তুই কি জজ ব্যারিস্টার হবি নাকি? হ্যাঁ, দ্বিজেন সোজা ঘুরে তাকালো। তারপর গোকুলের চোখে চোখ পড়তেই বলল, তা তুমিও তো বামুন ঘরের ছেলে, পুরোহিতের ছেলে, যজমানগিরি না করে মহাজনের আড়তে কাজ করো কেন? এই বলে আর এক মুহূর্ত সে দাঁড়ায়নি। কিন্তু গোকুলের মনে হচ্ছিল কানে কে যেন গরম সীসা ঢেলে দিয়েছে। হুম, এমন জ্বলন্ত আগুনের মতো কথা বলা, এ তো এরকম তেজিয়ান ছিল না। তবে কি দ্বিজেন কোনো নেতার বক্তৃতা শুনেছে নাকি আজকাল? এ তথ্য তো কমলা বৌঠানকে জানাতে হচ্ছে। খুব নিরীহ একটা ভাব গলায় ফুটিয়ে গোকুল কমলাকে জিজ্ঞাসা করল, আচ্ছা বৌঠান, শুনছিলাম তোমাদের হিজেলের জেলে নাকি গোড়ারা গুলি চালিয়েছে। কমলা হাতের চেটো উপুর করে বললেন, হ্যাঁ, সেই সন্তোষ মিত্তির না কি যেন নাম, সে মারা গেছিল গুলিতে। তারপর তার বন্ধু, সেই যে কি নাম যেন একটা, ও হ্যাঁ ওই সুভাষ বোস, সে সে কি হ্যাঙ্গামা করলো মাগো, বাপরে বাপ। এগুলো পুরনো খবর, গোকুল বিলক্ষণ জানে। কিন্তু সে যেটা বুঝল যে কমলা বৌঠান মোটামুটি দেশ গাঁয়ের খবর রাখেন। এরপরে সে টোপটা ফেলল, বৌঠান, যাই বলেন, দ্বিজেন এত ভালো লেখাপড়ায়, এরপর ভালো চাকরি করবে দেখবেন। দ্বিজেনের খুঁড়ির ভুরু কুঁচকে গেল। চাপা আক্রোশে বললেন, জ্যাট আমারই অমন পড়ার মুখে। দেখ গে, বাবু নাকি ছুটিতে এসেছে, ওর ঘরে বসে থেকে কিছু বইপত্র পড়ছে। আবার আমি শুধালাম ওদের এত কি পড়া বুঝিয়ে বাড়ি এসেও পড়তে হবে? বলে ও নাকি অন্য পড়া, আমি নাকি বুঝবো নি। আসপদ্দা বলো দেখি, আমি না তোর খুঁড়ি হই? গোকুল বুঝল তাহলে সে যা অনুমান করেছিল তা সত্যি। দুয়ে দুয়ে চার করবার মতো দ্বিজেন অন্য যে বই পড়ছে তা নির্ঘাত বিপ্লব নিয়ে। আলী রমজানের মুখে সে শুনেছে কলকাতায় ছোকরা বিপ্লবীরা পড়ার বইয়ের থেকে বিদেশি বিপ্লবের বই বেশি পড়ে। আবার সে জিজ্ঞাসা করল, বৌঠান, আপনি কি জানেন ও কলকাতায় কোথায় থাকে? না মানে আমাকে যখন যেতে হবে তখন গেলে দেখা করতাম আর কি। কমলা ঘাড় ঘুরিয়ে একবার দেখলেন পেছনে কেউ আছে কিনা। নেই দেখে নিশ্চিন্ত হয়ে তারপর বললেন, না গো, ও পড়ুয়া মানুষ, আমাকে কি আর পাত্তা দেবে? যেদিন এলো সেদিন ওকে বললাম ভালো করে পড় বাবা, গায়ের মুখ উজ্জ্বল হবে। তা সে আমাকে বলে কি না, আমি যখন পুরোহিতের ছেলে হয়েও অন্য পেশা নিয়েছি, আমার ক্ষমতা নেই বলে। হ্যাঁ, তখন আমার কি আর সেই অধিকার আছে যে ওকে কিছু বলবো?
গালে হাত দিয়ে কমলা অতীব বিস্মিত হয়ে বললেন, ও মা গো, বলিস কি? কি অসভ্য রে! ঠিকই তো বলছি গো বউঠান, তুমি তো জানো বউঠান, আমার মাথায় তো তত বোধ নেই। আমি বাবার মতো অত মন্ত্র আওড়াতে পারি না, তাই মহাজনের কাছে কাজ করি। তবুও খেটে খাই তো, হ্যাঁ, চুরি চামারি তো করি না। হলো যা, বেশি দরদার না, তবু তুই ওই ড্যামনাটার জন্য এত বাঁধছিস। আসলে গ্রামের সম্পর্কে ভাইপো কি না, তাই চিন্তা লাগে। মনে মনে বলল, বউঠান, তুমি বুঝবে না আমার মতলব। কেউ জানতে পারবে না আমি যে কেন মহাজনের কাছে কাজ করি, সেটাও কি আর কেউ জানে? বাংলার গ্রামগঞ্জের ছেলেরা কলকাতায় গিয়ে বিপ্লবী দলে নাম লেখায়। তাদের কারুর বাড়ির লোক সেটা জানে, কারুর জানে না। টিকটিকিদের নিয়ম হলো, সে খবর গোড়া সাহেবের কানে তুলে দাও আর উপরি কামাও। কাজটা খুব একটা সোজাও না, এর জন্য গ্রামের প্রতিটা লোকের সাথে যোগাযোগ রাখতে হয়, সবার সুখ দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করতে হয়, তবে তো কাজ হবে, লোকে তাকে বিশ্বাস করবে। রসালো কেচ্ছার আড়ালে মাঝে মাঝেই এসব বাড়তি কাজের খবর জোগাড় হয়ে যায়। কিন্তু গোকুলও যে আসলে একজন পুলিশের টিকটিকিগিরি করে, সেই খবর কেউ জানে না। এর আগেও এই গাঁয়ের দুটো ছেলেকে ধরিয়ে দিয়েছিল, তার আগে 3টে ভিন গাঁয়ের ছেলেকে। যদিও এখনো অবধি সন্দেহ করেনি কেউ তাকে, তবুও খুব সাবধানে থাকতে হয়, কারণ একবার যদি ফাঁস হয়ে যায় সমূহ সর্বনাশ। এমনকি কমলা বৌঠানকেও কিছু বুঝতে দেওয়া চলবে না। কে না জানে মেয়ে ছেলের পেটে কথা থাকে না, আর খবর হাওয়ার আগে যায়। কমলা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পরশু ভাসুর ঠাকুরে বলছিল, আমি তখন দরজার পাশ দিয়ে যাওয়ার সময় নাকি ওই একটুখানি কার ইবেতে শুনছি, দেখ দেখিনি, একটু আগেই সুভাষ বোসের কথা বলতে গিয়ে বলতে ভুলেই গেছিলুম। ব্যাটা নাকি যেখানে থাকে সেখানে সুভাষ বোস মাঝে মাঝে আসি। গোকুল উত্তেজনায় টকবক করে ফুটতে লাগলো, তবু মনের ভাব চেপে রেখে বলল, পুরো ঠিকানাটা? উতলা হোস না তো এত, ওই হারামজাদাটার জন্য। দাঁড়া, আমি আমার উনিকে জিজ্ঞাসা করে নেব কানে, উনি ভাসুরের থেকে ঠিক জেনে নেবেন। হ্যাঁ বউঠান, আর আমি জিজ্ঞেস করেছি, বলো না জানো, হ্যাঁ, বলা তো যায় না। হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করলো, তারপর আমার বাপ মাকে দুটো কথা শোনালো, হ্যাঁ, মানে পড়ুয়া ছেলে তো। কমলা গালে একখানা হাত রেখে বললেন, তবেই বল, তুই ওর জন্য ভেবে মরছিস আর ওর আক্কেলই নেই। ও বাপে নাকি না নিজেকে। আচ্ছা, বেলা হলো, এবারে আসি। হ্যাঁ, এরপরে কবে আসবো বউঠান? কালকে? গোকুল স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যে কেউ তাদের কথা শুনে ফেলেনি এখনো। এদের পুরনো বাড়ির ওপরতলায় বলাই দাদার পরিবার থাকে, নিচে কানাই দাদারা। অবশ্য বলাই দাদা যেমন সাধাসিধে মানুষ, কানাই দাদাকে তেমন মনে হয় না তার। মনে হয় যেন গভীর জলের কুমির। কিন্তু তাদের বাড়িতে কানাইয়ের বড় আদর। ক্ষেতের মূলোটা, শশাটা বামুন সেবার জন্য দিয়ে যায় সে। গোকুল স্থির করল আজকেই সে জনসন সাহেবকে কিছু বলবে না, আগে পুরো ঠিকানা পাক। কারণ বৌঠানের কথা শুনে বুঝতে পারছে যে সুভাষ বসুকেও সহজে ধরে ফেলা যাবে এবারে। সে শুনেছে লোকটা নাকি পাঁকাল মাছের মতো, পুলিশের থাবায় এসেও পিছলে যায়। কদিন আগে নাকি পালিয়ে গেছে। কিন্তু কথাটা হলো, পালিয়েই যদি গেছে তবে কি ধরা যাবে? হয়তো তার নিজের লোকেরা জানে, দ্বিজেনের মারফত তার গোপন দলের কাছে যাওয়া যাবে নির্ঘাত। তা আজকে এসেছে গোকুল, দুপুর হয়ে গেছিল। অল্প কথার পরে ঠিকানা নিয়ে যখন সে উঠতে যাচ্ছে, তখন কমলা বললেন, দেখ গোকুল, তুই হিসেব কিতেব নিয়ে দিনমান আসবি, সাঁঝের পর থেকে কিন্তু গা আর মোটেই ভালো থাকছে নে। গোকুল সে কথা জানে, সে খুব সাবধান লোক। খবরটা জেলার জনসন সাহেবের কানে দিলে সে কত পুরস্কার পাবে ভেবে যেমন খুশি হচ্ছিল, এই খবরে সেই খুশি কেমন চুপসে গেল, বরং সেই জায়গায় ভয়ে চাগার দিল। এই সময় এ কথা না বললেই হচ্ছিল না। সে কোনো মতে বলল, হ্যাঁ বউঠান, আজকে আসি। আসি কি রে মুখ পোড়া,
কালকের খবর শুনেছিস তো? গোকুল ঠিক জানতো না, জিজ্ঞাসা করল, কি বৌঠান? ও বাবা, সাঁঝের পর একটু বাচ্চি করতে গেছি, দেখি কি ওই নারকেল গাছের ওপর থেকে কি যেন ড্যাব ড্যাব করে চেয়ে আছে। মাথায় তা ধর না দাদা, নারকেল গাছের সমান। মনে হলো আমাকে দেখে দাঁতগুলো বের করলো, তারপর দেখি আর সে নেই। দিনের বেলাতেও শিউরে উঠলেন তিনি। গোকুলের মুখ শুকিয়ে গেল। তার মা চারুবালা দেবীর কাছে যা শুনেছিল সেটা একটু অন্যরকম ছিল। কি বলো গো বৌঠান? তারপরে সবাইকে ডাকলে না কেন? ওরে বাবা, তারপর শোন, আমার পিদিমকে যেন ফু দিয়ে নিবিয়ে দিল। গায়ের লোক আমরা তো ভূত মাঝে মাঝেই দেখে থাকি। তুই তো জানিস আমার ঠাকুরদা মেচো ভূতের খপ্পরে পড়েছিলেন একবার, কিন্তু কাল যা হলো, ওরে বাবা রে, আমার মুখে কে যেন কুলু পেটে দিল। ঘরে এসে অনেকক্ষণ আমার মুখ দিয়ে কোনো কথা বেরোয়নি গো। তারপরে? তারপর আর কি, তোর দাদা তো গেছে কাল দুপুরে নিজের বোনের শ্বশুর বাড়িতে, ওই সেই গাটাল। ফিরবে কাল সকালে আবার। আমি জানিস রাতের বেলায় একটু ঠিক হয়ে গেলাম ভাসুরকে বলতে। তা বাগির বেটা দিজু বলে ওদের কলেজে নাকি বলছে ভূতুত নাকি কিছু হয়নি। শুনে আমার লাগে গা জ্বলতে লাগলো, যে আর কিছুই বলতে পারিনি গো কাউকে। একে পৌষে ঠান্ডা, সবাই দৌড় দিয়ে ঘুমোচ্ছে, আমিও ঘুমুলুম। সকালে চারু খুড়িমাকে বলেছি, যাকে তুই এবার বেয়ে পকে দেখি এই বেলা। তারপর আক্ষেপের সুরে বললেন, তোর দাদা নকুলটা যদি বেঁচে থাকতো রে, বেচারাকে। কথাটা সবাই জানে। বছরখানেক আগে এমনই এক দিন ছিল। সন্ধ্যের আগে নকুল বেরিয়েছিল। একজন অচেনা লোক এসে তাকে বলেছিল পাশের গ্রামে তার বন্ধু সুহিতের নাকি এখন তখন অবস্থা। নকুল সেই যে গেছিল আর ফিরে আসেনি। বাড়ির সদস্যরা, গ্রামের লোকেরা খুব খুঁজেছিল নকুলকে, কিন্তু অবাক করা ব্যাপার ছিল, তারা জানতে পেরেছিল সুহিত বিগত 2 দিন থেকেই বাড়ি নেই। তার পাড়াপড়শি সাক্ষ্য দিয়েছিল, কিন্তু সেই খবরটা কে যে দিয়েছিল সেটা আর জানা যায়নি। তখনই সবাই বুঝেছিল বোধহয় নকুল সাংঘাতিক বিপদে পড়েছে। খুব করে খোঁজ করা হলো চতুর্দিকে, কিন্তু অনেক দিন পরেও যখন নকুল ফিরে আসেনি, সবাই বুঝে গিয়েছিল যে নকুল আর বেঁচে নেই। সেটা মনে পড়তেই মুখ কালো করে ফেলল গোকুল। এখন সন্ধে। গোকুল মাঠের পাশ দিয়ে জোরে জোরে পা চালাচ্ছে, পইতে ধরে মনে মনে রাম নাম জপ করতে করতে। একদিকে ভয় আছে প্রাণে, কিন্তু লোভ বড় বালাই মানুষের। যে করেই হোক খবরটা দিতেই হবে, আর এখন না গেলে আর অন্য কোনো সময় বলাও যাবে না। খবর দিলে নিশ্চয়ই মোটা টাকা দেবে সাহেব, কারণ সুভাষ বসুর জায়গার সাথে যখন ওর যোগাযোগ আছে, তখন সে নিশ্চয়ই জানে সুভাষ বসু এখন কোথায় আছে। উফ, ভাবতেই কি আনন্দ হচ্ছে। কত দেবে এবারে? 50? হ্যাঁ, 50-60 টাকার তো কম নয়। খানিক পরে গোকুলের কেমন একটা অস্বস্তি হলো। এতক্ষণে তো চলে আসার কথা জায়গা মতো। নিজের মনে বিড়বিড় করল, আশ্চর্য, এখনো পৌঁছতে পারলাম না কেন? গোকুল দ্রুত পা চালালো। এই ভেবে আফসোস করছিল, যদি একটা কুপি রাখতাম, এই কুয়োতে দেখাও যায় না কিছু, কিন্তু আমার হাতের তালুর মতো এটা চেনা জায়গা, আমি কি সেখানে ভুল করব? মনে মনে একটা হিসেব করছিল সে। মহাজনের কাছে কাজ করার পেছনে তার আরও একটা উদ্দেশ্য আছে। চাষিদের থেকে মন দরে যখন জিনিস নেওয়া হয় আর সেগুলো কলকাতার দিকে পাঠায় তার মহাজন, সব কিছুর তদারক করে গোকুল। সে শুনেছে এই ধরনের কাজকে ইংরেজিতে ম্যানেজারি করা বলে। সেই ম্যানেজারের ফাঁকে সে কিছু কিছু শস্য যেগুলো পচবে না, অর্থাৎ চাল, ডাল, এগুলো কিছু তুলে নেয়। সে অন্যত্র কালোবাজারি করে বিক্রি করে পরে। মিষ্টিমুখের সদ্ব্রাহ্মণের ছেলে গোকুলকে কেউ সন্দেহ করে না। একটা হোঁচট খেয়ে পড়ে গেল সে। হে কি, এ কোথায় এলো সে? অবাক হয়ে তাকালো। এই রাস্তা তো তাদের গ্রামের নয়। উঠে দাঁড়ালো সে।
সন্ধ্যার কড়া শীতে গায়ে কাঁটা দিচ্ছে। এসে কোথায় এলো? জায়গাটা চেনা লাগছে যেন, তবু চিনতে পারছে না। একটা লোককে দেখা গেল না? মনে হচ্ছে সে যেন মাথায় একটু ঢ্যাঙা মতন, ঠিক চিনতে পারল না। গোকুল ডাকলো তাকে। ওই যে শুনছো? লোকটা যেন কালা, হাত বিশেক দূরের ডাক শুনতে পায় না। গোকুল আবার ডাকলো, এবারেও সাড়া পেল না। কি এ লোকটা? ভিন গায়ের নাকি? যেই হোক, লোক তো। গোকুল তাড়াতাড়ি তার পিছু নিল, কিন্তু খানিক পরে তার মনে হলো লোকটা যেন হাঁটার গতি বাড়িয়েছে। গোকুল আরও জোরে হাঁটতে লাগলো, একসময় প্রায় ছোটার সামিল। তবু লোকটার নাগাল পায় না কেন? সে যাই হোক, লোকটা যেদিক দিয়ে যাচ্ছে সেই রাস্তা তার চেনা। ওই তো দাসেদের আমবাগান পেরোলেই। কিন্তু আমবাগান পেরিয়ে আর কাউকে দেখল না সে। গোকুল অবাক হয়ে গেল। একিরে বাবা, বুঝবাজি নাকি? একবার পাশে তাকালো সে। গায়ে কাঁটা দিয়ে উঠল তার, এই পৌষের শীতেও। এতক্ষণ ধরে সে তার চেনা রাস্তা দিয়ে আসছিল, হঠাৎ সেটা পাল্টে গেল কিভাবে? গোকুল বুঝতে পারল এক রাশ কুয়াশা এসে তাকে ঢেকে ফেলছে। পাগলের মতো দৌড় মারল সে। বুঝতে পারছে না কোথায় যাচ্ছে, কিন্তু সে দৌড়চ্ছে। অবশেষে এক জায়গায় এসে যখন থামল, তার দম প্রায় ফুরিয়ে এসেছে। এবারে চারিদিক স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু কথা হলো এতক্ষণ যে কুয়াশার মধ্যে দিয়ে সে চলছিল, সেই কুয়াশা এখন ততটা লাগছে না। বরং যতদূর দেখা যাচ্ছে কুয়াশার বুক চিরে দুদিকে মাটির রাস্তা চলে গেছে। একদিকে জঙ্গল আর একদিকে ধান ক্ষেত। আশ্চর্য, এই রাস্তা দিয়ে সে কখন এলো? কে হে তুমি? কানের প্রায় পেছন থেকে প্রশ্নটা আসাতে প্রায় আঁতকে উঠল গোকুল। কে? আমি দূর থেকে দেখছি তুমি এক রাস্তায় একবার এদিকে যাচ্ছ, একবার ওদিকে যাচ্ছ। ব্যাপার কি? কে তুমি? গোকুল কিছুই বুঝতে পারছিল না। সে কোথায় এলো আর কিভাবে এলো? কোনো মতে বলল, এটা এটা কোন জায়গা? এ তো মুরাইল। মুরাইল? মানে পাকুড়িয়ার পরেই তো মুরাইল। গোকুল হঠাৎ লোকটার হাত ধরে বলল, আমি পাকুড়িয়া গ্রামের দ্বিজেন উপাধ্যায়ের ছেলে। হ্যাঁ, ব্রাহ্মণ। আমার নাম গোকুল। আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারেন? কি করে এখানে এলাম কিছুই মাথায় আসছে না। লোকটা আরও অবাক হয়ে গেল। বামুনের ছেলে, তবে এরকম আবোল তাবোল বকছো কেন? নেশা ভাঙ করেছো নাকি? গোকুলকে অবশেষে বাড়িতে পৌঁছে দিল লোকটা, কিন্তু গিয়ে যা অভ্যর্থনা পেল সেটা বামুন বাড়িতে কোনো নিচু জাতের লোকের পাওয়ার কথা স্বপ্নেও ভাবে না। বাড়ির কর্তাগিন্নি ছাড়াও আশেপাশের ৬-৭টা বাড়ির লোক তাকে এভাবে হাত জোর করে কৃতজ্ঞতা জানাচ্ছে, এটা দেখে লোকটা এত অবাক হচ্ছিল বলার নয়। তার এক একবার মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে বোধহয়। কিন্তু ভুল ভাঙল অচিরে। এরা প্রাণের ভয় এত ভীত যে তাকেই দেবদূতের মতো মনে করেছে। লোকটা শুনল সব। এই যে ভয়ানক ব্যাপার। একবার সবার মুখের দিকে তাকিয়ে এসে বলল, বামুন দেবতা, আমি একটা কথা বলতাম, যদি অনুমতি দেন। সে যে অনুমতি না চাইলেও দেওয়া হবে এটা সবার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। আপনারা একবার জটেশ্বর বাবার কাছে যাবেন। ব্রজেনবাবু জিজ্ঞাসা করলেন, জটেশ্বর বাবা? তিনি কে? মস্ত বড় তান্ত্রিক, ডেরা করে এক এক জায়গায় থাকেন। এখন উনি মুরাইলের জামতলা কালী মন্দির চেনেন নিশ্চয়ই, ওখানে এক চেলা সমেত আছেন। অন্য সময় হলে রেগে যেতেন ব্রজেনবাবু। তিনি ব্রাহ্মণ থাকতে আবার এক তান্ত্রিক। কিন্তু এখন আর উপায় নেই। এক ভয়ানক ঘটনা খানিক আগেই দেখেছেন। ঘাড় নেড়ে বললেন, আচ্ছা বেশ, কাল সকালে আমরা সবাই যাব। তা আপনি একা যেতে পারবেন তো এখন? জটেশ্বর বাবা মাদুলি দিয়েছেন, এই দেখুন, আমারও সব ভয় নেই। উপাধ্যায় পরিবার একটু আশ্বস্ত হলেন। লোকটা বিদায় নিল।
লক্ষ্মীর পটে ধুনো দিয়ে দাঁড়িয়েছিল গোবিন্দ বসাক। স্ত্রী বিয়োগের পরে তার ৪৫ বছরের দেহটা এই শেষ ১.৫ বছর যাবৎ বড় ক্ষুধার্ত হয়ে আছে। মাঝে মাঝেই আজকাল কলকাতা চলে যায়, সেই সোনাগাছিতে। এখন খরচ বাড়লে তো আয়ের পথও বাড়াতে হবে না। গোবিন্দর বন্ধকি কারবার, অর্থাৎ জমি জমা বাঁধা দিয়ে টাকা ধার দেয়। আজকাল তাই গোবিন্দ সুদের হারও বাড়িয়ে দিয়েছে, অথচ লোকজন কিন্তু বাধ্য হয়ে ওর থেকে ধার নেয়। কিভাবে? খুব সহজ। মাঝে মাঝে জেলেরা ভোরে পুকুরে গেলে দেখতে পায় তাদের পুকুরের সব মাছ কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলেছে। রাতের বেলাতে চাষিদের ধানের গোলাতে আগুন ধরে যায়, কুমোরের মাটির পাত্র ভেঙে যায়, কিন্তু এত সন্তর্পণে হয় যে অপরাধী ধরাই যায় না। একবার এসব হলে কয়েকদিন পাহারা থাকে, কিন্তু যেই পাহারা একটু শিথিল হয় অমনি কেউ ধরতে পারে না এর পেছনে গোবিন্দের ভাড়া করা লোকেরা থাকে। লক্ষ্মী ঠাকুরনকে প্রণাম করে গোবিন্দ ডাকল। অদলাল। বাইরে থেকে উত্তর এলো, জি মালিক। আউদলাল গোবিন্দের পাহারাদার এবং লেঠেল। আসলে খাতকের থেকে টাকা আদায় করতে যদি জোর করতে হয়, অথবা কেউ যদি জমি জমা হারিয়ে তার উপরে হামলা করে, তখন আউদলাল ভরসা। কিন্তু তার থেকেও বড় জিনিসটা হলো তরশু শেষ রাত, অর্থাৎ পরশু ভোর রাতে প্রস্রাব করতে উঠে তার জানলার বাইরে যে দৃশ্য দেখেছিল গোবিন্দ, সেটা ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠছে তার। সে দেখেছিল জানলার বাইরের কাঁঠাল গাছের ডালে বসে আছে কে যেন। প্রথমটা বুঝতে না পারলেও পরে যখন অন্ধকারে চোখ সয়ে গেল, তখন বুঝেছিল সামনে কে যেন দাঁড়িয়ে আছে। তারপরেই আর দেখতে পায়নি। এরপর থেকে আউদলালকে কাজ ছাড়া করে না সে। গোবিন্দ ডাকল, ওরে আয় রে, বেরোবো তো। এবার আর কেউ সাড়া দিল না। কোথায় গেলি? উত্তর নেই। ওরে অদ। উত্তর নেই এবারেও। এবার গোবিন্দের বুকটা ছ্যাঁত করে উঠল, মনটা কু গাইছে। কি ব্যাপার? অদলালের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না কেন? একটা অজানা আশঙ্কা তার মনে তখন দানা বাঁধতে শুরু করেছে। ঘরের লণ্ঠনটাকে আরেকটু উস্কে দিয়ে সে বাইরে এলো। তার মহাজনী গদির বাইরে যতদূর দৃষ্টি যায় তার বেশিরভাগটাই অন্ধকার। দূরে দূরে কোথায় আলো জ্বলছে সেটা কুয়াশাতে একদম ঠাহর করা যাচ্ছে না। গোবিন্দ বাইরে এসে দাঁড়ালো। তারপর একটু চোখটা সয়ে গেলে লণ্ঠনের আলোতে দেখল আউদলাল একপাশে উল্টে পড়ে আছে। সর্বনাশ! এ কি হলো? এই মরে টরে গেল নাকি নাকি অজ্ঞান? গোবিন্দ খুব ভয় পেয়ে গেল। সে আউদলালের পাশে গিয়ে মৃদু স্বরে ডাকল, অদলাল, এই অদলাল। কিন্তু সে সাড়া দিল না। তার মধ্যে নাকের কাছে হাত দিয়ে দেখল গোবিন্দ নিঃশ্বাস বইছে ক্ষীণ। পৌষের এই শীতের মধ্যেও তার কপাল ঘামতে শুরু করল। ভয়টা এবার তার সারা দেহকে গ্রাস করে নিচ্ছে। তার মনে হচ্ছে কিছু একটা স্বাভাবিক এখানে নেই। আউদলাল যদি না জাগে তাহলে গোবিন্দ বাড়ি ফেরার ঝুঁকিটাও নিতে পারছে না। ঘরের ভেতর থেকে জলের পাত্রটা আনার জন্য গোবিন্দ পেছনে ফিরল, আর তখনই তার মনে খটকা লাগলো। পিছনটা তো এতটা অন্ধকার ছিল না, তাহলে? ভুলটা ভাঙল এবার তার। অন্ধকার বলে যেটা ভাবছিল, মনে হলো আসলে সেটা একটা কালো কুচকুচে দেহ। গোবিন্দর গায়ে কাঁটা দিয়ে উঠল। ঢোক গিলে বলল, কে? উত্তর এলো না। তখনই পেছন থেকে একটা শ্বাস ফেলার শব্দ এলো, এত স্পষ্ট যে গায়ে লাগলো তার। গোবিন্দর দেহ যেন জমে গেছে ভয়, ঘাড় ঘোরাতে পারছে না। তার মনে হলো একটা বরফ শীতল হাত তার গা ছুঁয়ে গেল। কার হাত সেটা দেখতে পেল না সে। গোবিন্দ বুঝতে পারল একেই দুদিন আগে জানলার বাইরে দেখেছিল গাছে বসে, আর আজকে মাত্র 2 হাত দূরে সে।
গোবিন্দর দেহ ভয়ে অসাড় হয়ে গেছে। এই সময় হাত থেকে লণ্ঠনটা পড়ে গেল। ভেতরে তেল ছিটকে পড়েছে। লণ্ঠনের আগুন তাতে ধরে গেছে। সেই আগুনে এবার ভালো করে দেখতে পেল সে। দুটো হাত তার গলার কাছে। গোবিন্দ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ব্রজেন উপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে লোকটা তাড়াতাড়ি পা চালাচ্ছিল। যদিও জটেশ্বর বাবার মাদুলি তার কাছে আছে, কিন্তু সেটা অশরীরীকে আটকাতে পারলেও চোর ডাকাতের হাত থেকে হয়তো নাও বাঁচাতে পারে। একটা কথা তার বারবার মাথায় আসছিল। আপন মনে বলছিল সে, ব্রজেন উপাধ্যায় নামটা মনে পড়ছিল না, এখন মনে পড়েছে। যাই হোক, আমাকে বোধহয় চিনতে পারেনি। সত্যি কুয়াশায় পথ চলা যাচ্ছে না। লোকটা এবার অবাক হয়ে গেল। আশ্চর্য, আমরা গাঁয়ের লোক, কুয়াশা জন্ম থেকে দেখে এসেছি, কিন্তু এরকম কুয়াশা তো দেখিনি। এ যেন কালো রঙের কুয়াশা। সত্যি হঠাৎ করে কুয়াশাটা যেন বড় বেশি নিবিড় মনে হচ্ছে। লোকটা একবার চারপাশে মাথা ঘুরিয়ে তাকালো। সত্যি কুয়াশা যেন অন্ধকার হয়ে আসছে। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল সে এবং একটা অস্ফুট শব্দ করল। ব্যথা লেগেছে। যখন উঠতে যাবে তখন সে বুঝতে পারল সামনে কি যেন একটা রয়েছে। কয়েক মুহূর্ত পরে বুঝতে পারল যে সামনে যা রয়েছে সেটা আসলে দুটো পা, কালো কুচকুচে পা। লোকটা আস্তে আস্তে মাথা তুলল। সেই অবস্থায় দেখল পা দুটো অনেক লম্বা এবং সেই অনুপাতে সামনের পায়ের মালিকও সে তার দিকে তাকিয়ে রয়েছে। চরণডাঙ্গার বিলের পাশে দাঁড়িয়েছিল রমজান আলী। আজকে গোকুলের আসার কথা ছিল না, কিন্তু এলো না কেন? নিজের মনে একটা গালাগালি দিয়ে বলল, এবার আমি জনসন সাহেবকে কি বলে মুখ দেখাবো? সালা খবর দেওয়ার নাম করে এখন নিজেরই আসার পাত্তা নেই। রমজান আলী স্থানীয় থানার হাবিলদার, কিন্তু আলীর সাথে যে গোকুলের এত মাখামাখি ভাব সেটা কেউ জানে না। কারণ বামুনের ছেলে হয়ে মুসলমানের সাথে এত কিসের খাতির, এটা গ্রামে অনেকেই ভাবতে পারে। কিন্তু তার থেকেও ভয় হলো, যেহেতু সে হাবিলদার, অতএব যে কেউ তাকেও যদি সন্দেহ করে গোড়াদের গোপন চর হিসেবে, সেই বুদ্ধি গোকুলের আছে। কাজেই সে একটা বুদ্ধি করেছে। যে মহাজনের কাছে কাজ করে সে, আলীর পিস্তুত ভাই হুসেন সেখানে মজুর। দেখা করার হলে তাকে খবর পাঠায় অমুক দিনে অমুক সময় অমুক জায়গায় আলী যেন হাজির থাকে। আলী বোকাশোকা লোক, কিছু সন্দেহ করে না, কাউকে বলেও না কিছু। সন্ধে পেরিয়ে এবার রাত হতে চলল। ঠান্ডার মধ্যে আর কতক্ষণ দাঁড়ানো যাবে? বিরক্ত হয়ে সে টানার দিকে হাঁটা লাগাবে, তখনই গাছের ওপরে কি যেন একটা দেখে শিউরে উঠল সে। কি ওটা? মানুষের মতো একটা কালো অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সেই অন্ধকারটা যেন নড়াচড়া করছে। দুয়া দুরুদ পড়তে পড়তে দৌড় লাগালো সে। পরের দিন সকালবেলা সারা পাকুড়িয়া গ্রামে খবরটা দাবানলের গতিতে ছড়িয়ে পড়ল। আউদলাল নিজে সাক্ষ্য দিল যে সে সেই একটা কিছু দেখে ভয়ে ঘাবড়ে গেছিল। মনে হয়েছিল সেটা তার গলাটা কিছুক্ষণের জন্য টিপে ধরেছে, তাতেই সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর যখন ভোর রাতে জ্ঞান ফেরে, দেখে তার মালিকের ঘাড় মোটকে ফেলে রেখে দিয়েছে। লণ্ঠনটা ভেঙে চুরমার, আর আগুনে গোবিন্দর পায়ের খানিকটা পুড়ে গেছে। এবার আতঙ্ক পুরো গ্রামকে গ্রাস করল। এই কদিন শুধু ভয় দেখানো ছিল, এবার তাহলে সে নরহত্যা আরম্ভ করেছে। ব্রজেন উপাধ্যায় দেরি করলেন না। দলবল জুটিয়ে চললেন জটেশ্বর বাবার কাছে। গোকুল গেল না, তাকে কাজে যেতেই হবে। আজকে হুসেন মারফত রমজানকে ডাকতেই হবে। একটা কাগজে সে লিখে দেবে যে জটেশ্বর বাবা আসছে যখন, আর চিন্তা নেই, আজকে যেন সে অবশ্যই আসে। সত্যি বলতে কি, হুসেনকে দিয়ে রমজানকে ডাকানো যায়, কিন্তু কথা বলার জন্য মুখোমুখি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ।
যেই রকম লোকটা বলেছিল সেই রকম জায়গাতে একটা পুরনো কালী মন্দির ধরে পাওয়া গেল জটেশ্বর বাবাকে। তিনি সব শুনলেন, তারপর বললেন, ঠিক আছে বাবারা, ঘাবড়াস না, আমি আজকে সন্ধেবেলায় যাব, তারপর দেখি দেখি কত বড় প্রেতছে। সবাই আশ্বস্ত হয়ে চলে গেল। খানিক পরে একটা লোক এলো। তাকে দেখে জটেশ্বর বাবা বললেন, আয় আয়, বল কেমন আছিস? ভালো আছি বাবা। বাবার শিষ্য ঝুপড়ির ভেতর থেকে বেরিয়ে এলো, হাতে কিছু পুজোর সামগ্রী। লোকটাকে দেখে বলল, মহাদেবদা জানেন, একটু আগে বাবার কাছে কতগুলো লোক এসেছিল। বাধা দিয়ে মহাদেব বলল, জানি, দূর থেকে আসতে দেখেছি। পাকুড়িয়া গ্রামের লোক তো, ওদের আমিই আসতে বলেছিলাম বাবার কাছে। আপনি? হ্যাঁ, কাল ব্রজেন উপাধ্যায়ের ছোট ছেলে এখানে চলে এসেছিল। এই বলে কালকের সব ঘটনা সে বলল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ওদের কথা আমার অনেক পরে মনে পড়েছিল। আমাকে ওরা চেনেনি বাবা। আসলে আমার ছেলে সুহিতের বন্ধু ছিল ওদের বড় ছেলে নকুল। কে যেন ওদের বাড়িতে গিয়ে বলেছিল। সব শুনলেন দুজনে। মহাদেব বলল, বাবা, আমার আরও একটা বক্তব্য আছে। আমার কালকেই আসার ছিল, কিন্তু রাত হয়ে গেছে বলে আসিনি। আমি কালকে ওই প্রেত মূর্তিকে দেখেছি। জটেশ্বর বাবা অবাক হয়ে বললেন, কি? আজকে আবার চরণডাঙ্গার বিলের পাশে দাঁড়িয়েছিল রমজান। সন্ধে পেরিয়ে গেছে, এবারে গোকুল আসবে। রমজান মনে মনে হিসেব করে নিয়েছিল। জনসন সাহেবকে যদি খবর দিই সুভাষ বসুর, তাহলে ওকে কেন শটান কলকাতায় গিয়ে দিয়ে আসলে হয় না? তাহলে তো টাকাটাও বেশি হয়। আর হঠাৎ তার মনে হলো বিলের ফাঁকা জমি থেকে কে যেন এদিকে আসছে। একটা পায়ের আওয়াজ হচ্ছে মাটিতে পড়ে থাকা পুরু শুকনো পাতার উপরে কারোর পা পড়ার। সে একটু ভুরু কুঁচকে দেখার চেষ্টা করল, কিন্তু পারল না। বেশ ঘন অন্ধকার ওদিকে, কিন্তু কেউ একজন যে আসছে বোঝা গেল। কালকের বিভীষিকা মনে পড়তেই সে শিউরে উঠল, কিন্তু অস্বস্তি হলো এই ভেবে যে গোকুল একজন কোন বাবাকে আনার কথা বলেছিল। তবু সাবধানের মার নেই। একটা গাছের আড়াল দেখে আলী লুকিয়ে পড়ল, কেউ যেন দেখে না ফেলে। একটু পরে পায়ের আওয়াজ থেমে গেল। কি হলো দেখার জন্য সে গাছের আড়াল থেকে উঁকি মারতে যাবে, তখনই মনে হলো তার পিঠে কে একজন বরফ শীতল হাত রাখল। চমকে উঠে রমজান পেছনে তাকাতেই সে ভয়ে বাকরুদ্ধ হয়ে গেল। তার হৃৎপিণ্ড লাফিয়ে গলায় চলে এলো যেন, আর পা দুটো ঠক ঠক করে কাঁপতে লাগলো। কালকের সেই মূর্তিটা কাল গাছের ওপরে দেখেছিল, আজকে একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু একটা জিনিস তার মাথায় আসছিল না। কালকে সে দেখতে পায়নি পুরো, মনে হচ্ছিল একটা জমাট বাঁধা আধার। তবে আজ কি করে বুঝে গেল যে এ সেই? আর ভাবার সময় পেল না সে। 3 ফুট তফাত থেকে তার হাত দুটো এগিয়ে এলো আলীর দিকে। ওদিকে জটেশ্বর বাবা নিজের সন্ধ্যা জপ শেষ করে উঠলেন। সবে মহামায়ার চরণে জপের ফল অর্পণ করতে যাবেন, এমন সময় দেখলেন সামনে কিছু দূরে কে যেন দাঁড়িয়েছে। কিন্তু সে যে কে, কিন্তু সে যে কোনো মানুষ নয়, তা তিনি বুঝতে পারলেন। তিনি সিদ্ধ সাধক, তাঁর এসব অপশক্তিকে ভয় নেই। তার উদ্দেশ্যে একটা মন্ত্র পড়তে যাচ্ছিলেন, কিন্তু তক্ষুনি একটা কথা মনে পড়াতে থেমে গেলেন। চরণডাঙ্গা বিলের ধারে গোকুল এসে হাজির হলো। আর চিন্তা নেই, আজ বাবা জটেশ্বর সব সমাধান করে দেবেন, কাজেই কোনো চিন্তা নেই আর। কিন্তু রমজান এখনো আসেনি। অস্থির হয়ে পায়চারি করতে লাগলো গোকুল। হঠাৎ কিসে যেন হোঁচট খেয়ে পড়ে গেল গোকুল। বড় কিছু একটা। উঠে দাঁড়িয়ে হাত পা ঝেড়ে জিনিসটাকে দেখতে গেল সে, কিন্তু তাকিয়ে অস্ফুটে চিৎকার করে উঠল, হে, এ তো রমজান, মাটির মধ্যে পড়ে আছে। কয়েকবার নাম ধরে ডাকলো তাকে, ঝাঁকালো। তারপর নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখল শ্বাস চলছে না, মরে গেছে। সর্বনাশ করেছে। চুলোয় যা পুরস্কার, এখন সোজা দৌড়ে ঘরে পালাবো। গোকুল প্রাণপণে দৌড়ল।
বেশ খানিকটা এগিয়েছে, এমন সময় তার মনে হলো কে যেন তাকে পেছন থেকে টেনে ধরেছে। জংলা গাছে জামা আটকেছে মনে করে সে পেছন ফিরতেই ভয়ে সাদা হয়ে গেল। একটা হাত, একটা লম্বা কালো হাত, হাতের আঙুলগুলো তার জামা ধরে রেখেছে। গোকুল হ্যাঁচকা টানে জামা ছাড়িয়ে নিল, ছিঁড়ে গেল জামা। গোকুল সেই অবস্থায় আবার দৌড়লো। শীতের রাতে জামা ছাড়াই দৌড়চ্ছে সে, দিক বিদিক জ্ঞান নেই। বেশ কয়েকবার গাছে ঠোক্কর খেল সে, হাত পা ছড়ে গেল। অবশেষে পা পিছলে একটা গুঁড়িতে মাথায় আঘাত পেয়ে বসল সে। আর দম নেই। খানিক পরে জায়গাটা চিনতে পারল সে, গরানপুরের কুখ্যাত জঙ্গল। এই জঙ্গলেই তো 1 বছর আগে ঘুরে ফিরে কি করে এখানেই এসেছে সে। নিয়তি কি তবে তাকে হাতের পুতুলের মতো ঘুরিয়ে ফিরিয়ে এখানে হাজির করালো? সেদিনের দৃশ্যটা মনে পড়ল তার। তার দাদা নকুল সেই লোকটার সঙ্গে বেরিয়ে গেল। সন্ধেবেলা নির্জন বটতলা দিয়ে যাওয়ার সময় ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসেছিল দুজন লোক, দুজন ভাড়াটে গুন্ডা, গোকুলের ভাড়া করা। লোক দুটোর একজন নকুলের মাথায় মেরে অজ্ঞান করে দিয়েছিল। তারপর তার দাদাকে নিয়ে গিয়েছিল তারা গরানপুরের জঙ্গলের ভেতরে। সত্যি বলতে কি সেদিন ভেতরে যেতে যে গোকুলের ভয় লাগেনি এমনটা না। এই জঙ্গল নাকি ভালো না, ভেতরে কারা যেন থাকে। তবুও সঙ্গে দুটো লোক আছে, লোহার ছুরি আছে, আর সে বামুন, গলায় পইতে আছে। তবুও বেশিক্ষণ থাকবে না। কিন্তু তার দাদার জ্ঞান ফিরে এসেছিল কখন যেন। তার শেষ কথাগুলো মনে পড়ল তার। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে তোরা। উনি জানতে পারলে কিন্তু খুব খারাপ হবে, কেউ রেহাই পাবি না। ছাড়, ছাড় বলছি। আমি কথা দিচ্ছি কাউকে কিচ্ছু বলবো না। সভয়ে তাকালো সে, হাতে পায়ে ভর দিয়ে উঠতে গেল, কিন্তু পারল না। কারণ সে বুঝতে পারল এই মুহূর্তে এখানে সে একা নয়। তার সামনে এসে দাঁড়িয়েছে কেউ একজন। মুখ তুলে সে দেখল যেমন সে শুনেছিল ঠিক তেমনটা, কিন্তু তাকে সে এবার দেখতে পাচ্ছে যেন। কমলা বৌঠানের গলা কথা মতো একটা গাছের আর্ধেক লম্বা, কুচকুচে কালো। তার বাবা ব্রজেনবাবুর বলা কথা মতন তার মাথাটা গোল, চোখ দুটো জ্বলছে। রাত বাড়ছে আস্তে আস্তে। গ্রামাঞ্চলে সন্ধে মানেই রাতের সমান, আর সাঁঝ বেশ অনেকক্ষণ হলো গড়িয়ে গেছে। ব্রজেনবাবু মাথায় হাত দিয়ে চুপ করে বসেছিলেন। আশেপাশের কয়েকটা বাড়িও একইভাবে অপেক্ষা করছে বাবার। জটেশ্বর বাবা কখন আসবেন কে জানে। ওদিকে গোকুলের আজকেও কাজ আছে, সেটা সেরে সে আসবে। তবে বাবা একবার এসে পড়লে আর চিন্তা নেই। ঠিক এই সময় বাড়ির উত্তর দিক থেকে বলাই কানাইদের বাড়ির কাছ থেকে একটা আর্ত চিৎকার ভেসে এলো। ব্রজেনবাবু মাথা তুললেন। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কানাইদের প্রতিবেশী মদন আর যোগেনকে একটা লম্ফ হাতে ছুটতে ছুটতে এদিকে আসতে দেখা গেল। তারা দুজনে দৌড়ে এসে বলতে লাগলো, খুড়ো, সর্বনাশ হয়েছে। জিজ্ঞাসু দৃষ্টিতে ব্রজেনবাবু মাথা তুললেন। মদন বলল, খুড়ো, কমলা বৌঠান মারা গেছে গো, ঘাড় মোটকে ফেলে রেখে। ব্রজেনবাবু কেমন যেন স্তব্ধ হয়ে গেলেন। কোনো মতে ধরা গলায় বললেন, কি কি বললি? চারুবালা পাশ থেকে শুনে আর্তনাদ করে উঠলেন। কে কে বললে? কমলাকে মেরে ফেলেছে? হ্যাঁ? ও মা কালী গো, এ কি হলো গো, কি হলো? আমাদের কমলা, ওগো ওগো, কিছু একটা করো তোমরা। বাবাকে ধরে নিয়ে এসো, যে করে হোক, যে করে হোক। ঘোর অনর্থ গো, ঘোর অমঙ্গল। এই বলে কাঁদতে লাগলেন। ব্রজেনবাবু অস্থির হয়ে উঠলেন। বাবা কখন আসবেন? ওদিকে কানাইদের বাড়ি ক্রমে লোকজন জড়ো হচ্ছে। এরা দুজনও চলে গেল। বাড়িতে এখন তাঁরা দুজনেই আছেন কেবল। চারপাশের নিঃশব্দ শীতের রাতকে ভেদ করে যাচ্ছে কেবল কানাইদের বাড়ি থেকে আসা লোকের কান্নার স্বর আর বিলাপের আওয়াজ। কমলার বাপের বাড়ির লোককে খবর দিতে কিছু লোক রওনা হয়েছে দল বেঁধে, মশাল হাতে। কানাই কাল সকালে এলে কি হবে কে জানে। ব্রজেনবাবুকে চারুবালা তাড়া দিলেন। ওগো ওগো, চলো, আমরাও যাই, চলো।
মুখ ঘুরিয়ে তিনি উত্তর দিলেন, দাঁড়া বউ। তিনি উঠে দাঁড়ালেন। একটা হিসেব মিলেছে যেন। মূর্তিটা প্রথমবারে দেখা দিয়েছিল গোবিন্দকে, তারপর তাকে মারল, তারপর কমলাকে দেখা দিল, তারপর তাকে মারল। অর্থাৎ সে প্রথমবারে দেখা দেয়, তারপরে মারে। সেই হিসেবে তাঁদের তো একবার দেখা দিয়েছে, তাহলে এরপর তাঁদেরও। দ্রুত হাতে খড়ের চাল থেকে কাটারিটা নামালেন ব্রজেনবাবু। চারপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই। হেঁটে গেলেন বাড়ির ঈশান কোণে পোঁতা নিম গাছের কাছে। তারপর দ্রুত হাতে মাটি খুঁড়তে লাগলেন। মাটি খুঁড়ে বের করে আনলেন একটা ছোট্ট সিন্দুক। জটেশ্বর বাবা এখনো এলেন না। এখন তো মনে হচ্ছে তার বাবাকেও মেরে ফেলেছে সেই প্রেত। তাই তিনি হয়তো আসতে পারছেন না, না হলে তো সন্ধ্যাবেলাতেই তাঁর এখানে পৌঁছে যাবার কথা। না 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 না, ভুল হয়েছে আমার। কয়েকজন লোক মোতায়েন করার দরকার ছিল। কয়েকজন লোক মোতায়েন করলে হয়তো ভালো হতো। এই গ্রামে আর থাকা যাবে না। শুধু ওই গোকুল আসুক আজ। সিন্দুকটা ঘরে নিয়ে আলতো করে খুললেন তিনি। ভেতরে সোনাদানা ঠিকই আছে। 23 বছর আগের এক সন্ধ্যের কথা মনে পড়ল তার। তখন তার বয়স 25। কলকাতার শোভাবাজারে বসুবাড়ির রাধা মাধবের পূজারী ছিলেন ব্রজেন উপাধ্যায়। বাপ মা মরা বামুনের ছেলে। দুর্জয় প্রসাদ বসু তাকে নিজের বাড়ির মন্দিরে পূজারীর চাকরি দিয়েছিলেন। নিজের হাতেই বিয়েও দিয়েছিলেন। কিন্তু আস্তে আস্তে ব্রজেনের নজর পড়ল রাধা মাধবের গয়নাগুলোর ওপরে। সেদিন ছিল বর্ষার সন্ধেবেলা। দুপুরবেলা দুর্জয় প্রসাদ ব্রজেনকে ডেকে বলেছিলেন, শোনো ব্রজেন, আমরা কাল সপরিবারে মথুরা যাচ্ছি, তুমি একটু দেখো কেমন। এইটাই সুযোগ ছিল। দুর্জয় প্রসাদের পরিবার যাত্রার পরের দিন দুপুরবেলা কিছু কেনাকাটার নাম করে যুবক ব্রজেন চলে গেলেন বড় বাজারে লোহিয়ারাম মারোয়ারির দোকানে। দারোয়ানরা যে ওখান থেকে মাঝে মাঝে ভাঙের গুলি আনে সেটা তিনি জানতেন। খুঁজে খুঁজে বের করলেন দোকানটা। সেদিন সন্ধেবেলা শীতলভোগের পরে প্রসাদে কড়া ভাঙ মেশানো হলো। সবাই যখন অচেতন তখন রাধা মাধবের গয়না একটা সিন্দুকে ভরে নিলেন ব্রজেন। চারুবালাকে এসে বললেন, চল, সব গয়না নেওয়া হয়ে গেছে, এবার পালাবো। চারুবালা দ্বিধা মিশিয়ে উত্তর দিলেন, কিন্তু দেবতার গয়না চুরি করা কি ভালো হলো? ব্রজেন ফোঁস করে উঠেছিলেন। ও আচ্ছা, আর এরা যে এই টাকার পাহাড়ে শুয়ে আছে, হ্যাঁ, তার থেকে একটুও তোকে বা আমাকে কাউকে দিচ্ছে কিরে? আর ভগবানের কথা বলছিস, ভগবানের কি ঐশ্বর্যের অভাব আছে? তা এখন যাবেন কোথায়? আপাতত একটা ঘোড়ার গাড়ি দেখে যাব হাওড়া স্টেশন। সেখান থেকে তোর বাপের বাড়ি যাব নারায়ণগ্রাম। সেখান থেকে কাছেই একটা বাড়ি করে নেব। আবার গয়নার দিকে তাকালেন ব্রজেনবাবু। সেদিনের যুবক ব্রজেন আজ সবার বামুন ঠাকুর ব্রজেন বাবু। 2-1টা গয়না ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, বাকিগুলো এখনো বিক্রি করলে মোটা টাকা হবে। এই সময় গোকুল এসে ঢুকল। তাকে দেখে চারুবালা আহ্লাদে আটখানা হয়ে বললেন, মা তুই এসেছিস? যাক বাবা, আমি তো ভেবেই মরছিলাম যে তোর কি হলো রে। তারপর কাঁচুমাচু হয়ে বললেন, এই দেখ, তোর কমলা বউটানকে মেরে ফেলেছে, সেই ভূতটা মেরে ফেলেছে রে। দোরগোড়ায় তাকে দেখেই ব্রজেনবাবু এগিয়ে এলেন। আমি ঠিক করেছি, আমরা কালকেই চলে যাব, বুঝলি? কিন্তু গোকুল হাত তুলে থামালো। তারপর আঙুল তুলে দেখালো সেই ছোট্ট সিন্দুকটাকে। ঘরে মেঝেতে রাখা সিন্দুকটা দেখা যাচ্ছে। ব্রজেনবাবু আশ্বস্ত হয়ে একগাল হেসে বললেন, ও বুঝেছি, তা এটা তো তুই একবার দেখেছিস আগে। তারপর জিজ্ঞাসা করলেন, আরে এইবারের খবরের জন্য তোকে আজ কত দেবে বলেছে রে? হ্যাঁ? গম্ভীর গলাতে সে উত্তর দিল। পাইনি কিছুই। দুজনেই অবাক হয়ে বললেন, ওমা, সে কি? কেন রে গোকুল? গোকুল আরও গম্ভীরভাবে উত্তর দিল, পাইনি কিছু। আমি গোকুল না, আমি নকুল। দুজনেই আকস্মিক একটা ধাক্কা খেলেন যেন।
এগুলো কি শুনছেন তারা? কিছু একটা বলতে যাচ্ছিলেন ব্রজেনবাবু, কিন্তু তার আগে গোকুল কেমন খোনা গলাতে বলল, আমি গোকুল না, গোকুল মারা গেছে, আমি মেরেছি। দুজনের ভয়ার্ত চোখের সামনে গোকুলের দেহ পাল্টে গেল। ঘরে প্রদীপের আলো বেড়ার কাছে গিয়ে শেষ হয়েছে। সেই আলো আঁধারির মাঝামাঝি দাঁড়িয়ে বিরাট এক কালো কুচকুচে মূর্তি। ভয়ে অভিভূত হয়ে দুজনে মাটিতে বসে পড়লেন। আশেপাশে কেউ নেই, সবাই কানাইদের বাড়ি। তাদের গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না যেন। সেই মূর্তি ওরফে নকুল খোনা গলায় বলে চলল, আমি যাকে দেখা দিই তাকে দেখা দিয়ে প্রথমবার সাবধান করি। যদি সে না শুধরে যায় আর বেঁচে থাকে না, সেটা বুঝেছ তো? যাদের মেরেছি তারা কারা বলো তো দেখি? গোবিন্দ বসাক ধারের দোহাই দিয়ে গরিবের সমস্ত টাকা লুট করে তাদের পথে বসিয়েছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়েছে। গোকুল দেশের সাথে বেইমানি করেছে, কমলা তাকে সাহায্য করেছে, তাই তাদেরকে মেরেছি রমজানকেও। সাহস সঞ্চয় করে চারুবালা ডুকরে বলে উঠলেন, কেন মারলি রে? সে তো তোর ভাই বাবা। আমি এখন প্রেত, আমার কোনো আত্মীয় নেই। আর তোমরাও তো জানো, গরানপুরের জঙ্গলে গোকুলি আমার লাশ ফেলে দিয়ে এসেছিল, তখন তার মনে হয়নি কথাগুলো? দুজনের বিস্ফারিত চোখের সামনে নকুল আরেক পা সামনে এলো। আরেকটু আলোতে আরো স্পষ্ট দেখা গেল তাকে। কি বিভৎস! গলায় বুকে কাটা দাগ। নকুলের প্রেত বলল, প্রেতজনই বড় কষ্টের। আমার প্রেত দেহ বিকৃত হয়ে কালো রঙের হয়ে গেছে। তোমরা বোঝো এই কষ্ট? এই দেখো, এই দাগগুলো ওইখানেই তোমাদের ছোট ছেলের ভাড়া করা লোকেরা আমার গলায় বুকে ছুরি মেরেছিল। ব্রজেনবাবু কাঁপতে কাঁপতে বললেন, কিন্তু কিন্তু তোর যে পিণ্ডদান করলো। নকুলের প্রেতের সাদা দাঁতগুলো ঝকঝক করে উঠল। তারপর বলল, কিসের পিণ্ডদান? তুমি লোভী ব্রাহ্মণ, দেবতার গয়না চুরি করেছ। তোমার এত লোভ যে গোকুল অন্যায় করেছে জেনেও তাকে প্রশ্রয় দিচ্ছ। তোমার দেওয়া পিণ্ড আমি নিইনি, আবার ভাবছো সবকিছু না বললেও কি করে জানলাম? আমি এখন বিদেহী, আমার পক্ষে কিছুই জানা অসম্ভব নয়। তারপর চারুবালার দিকে ফিরে বলল, মনে আছে, গোকুল খুব চালাক, আমি বোকা, এসব বারবার বলেছ। এই তোমাদের স্নেহ ছিল। বাইরের লোক না জানলেও আমি তো জানি কতটা মানসিক অত্যাচার আমার উপরে করেছো তোমরা। কম বয়সে তোমার আর কানাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক দেখে ফেলেছিলাম বলে প্রথমবার খুব মারধর করেছিলে, আর বড় হয়ে দ্বিতীয়বার সেই জিনিস আবার যখন দেখেছিলাম তখন আমাকে খুন হতে হলো। তখন মনে হয়নি? ব্রজেনবাবু তাকালেন চারুবালার দিকে একবার। নকুলের প্রেত আবার বলল, আর শোনো, আমি বেঁচে থাকতে আমার দেশ মায়ের জন্য কিছু করতে চেয়েছিলাম স্বদেশীদের সাহায্য করব। সেটা জানতে পেরেছিলে তোমরা, সেটাও আমার খুন হওয়ার কারণ, তাই না? কিছুক্ষণ সবাই চুপ। আবার সে বলল, আমার কঙ্কাল এখনো ওখানে আছে। সেদিনকেও আমার দেহটাকে যখন ওরা পুঁতে দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আমি তাকিয়েছিলাম, কিচ্ছু করতে পারিনি। কিন্তু এক বিশেষ যোগে আমি এখন এক মহাশক্তিশালী প্রেতে পরিণত হয়েছি, তাই বেরোতে পেরেছি ওই জঙ্গল থেকে। এই বলে অট্টহাসি হেসে উঠল সে। তোমার ছেলে আর সুভাষ বসুকে ধরাতে চাও তোমরা? জেনে রাখো, এবার তোমাদের পালা, আর তারপরে পালা ওই জেলার সাহেবের। তবে ওকে আমি একেবারেই মেরে ফেলবো। তবে জেনে রাখো, এখানেই শেষ নয়। আমি মুক্তি চাই না, অপঘাতে মৃত প্রেত হয়েই থাকবো। আর যখনই কোনো শয়তান দেশদ্রোহী লোক দেখব, তার শেষ হবে আমার হাতে। নকুলের দুটো হাত এগিয়ে এলো দুজনের দিকে। জিনিসপত্র গোছগাছ করে নিচ্ছিলেন সাধু জটেশ্বর বাবা। তার শিষ্য অবাক হয়ে বলল, বাবা, আপনি মহাদেবদার কথার উপর ভিত্তি করে
এত বড় একটা সিদ্ধান্ত নিলেন? বাবা ঝোলা কাঁধে নিতে নিতে বললেন, ওরে, দুই রাজা যেমন এক রাজ্যে থাকে না, তেমন দুই মহাসাধক এক জায়গায় থাকে না রে। কোন সাধক? কেন, নকুলের প্রেত? সে সাধক? মনে কর তো একবার, কাল মহাদেব যাওয়ার আগে কি বলেছিল? বাবা, সে আমার সামনে যখন দাঁড়িয়েছিল আমি সত্যি ভয় পেয়েছিলাম, কিন্তু মনে পড়ল আমার কাছে তো আপনার মাদুলি আছে। আমি সোজা হয়ে দাঁড়ালাম। সে আমাকে কি বলল জানেন? বলল, মহাদেব কাকা, আমি নকুল, শহীদের বন্ধু ছিলাম। মনে পড়ে 1 বছর আগে আমাকে শহীদ অসুস্থ বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল। আমার ভাই আমাকে খুন করে গড়ানপুরের জঙ্গলে আমার দেহ পুঁতে রেখেছে। আপনাকে অনুরোধ, একটিবার জটেশ্বর বাবার কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। হ্যাঁ বাবা, মনে পড়েছে। তুই কি জানিস, খানিক আগে সেই প্রেত আমার কাছে এসেছিল। কি? হ্যাঁ, আর সে এসে সব বলেছে, এমনকি তার উদ্দেশ্যও বলেছে। তারপরে? তাই তো বলছি, সেও আর এক সাধক রে। শিষ্য কিছু বুঝতে পারল না। বুঝলি না তো? দেখ, আমি সাধনা করি জগৎ মাতার, আমাদের দেশে বিপ্লবীরা করে দেশ মায়ের। জানিস বাবা, উপনিষদ বলে গেছে, মা আর মাতৃভূমি স্বর্গের থেকেও বড়। আমি যেমন মায়ের জন্য ঘর ছেড়েছি, আমাদের বিপ্লবীরাও তেমনি দেশ মায়ের জন্য ছেড়েছে সব। বলতে পারিস, গোড়ারা অমানসিক অত্যাচার করবে জেনেও ওরা কিসের টানে জীবনের ঝুঁকি নেয়? নিজের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেয়। বলতে পারিস? শিষ্য দেখল বাবার দু চোখের কোল বেয়ে জল নামছে। ওদিকে থানায় বসেছিলেন জনসন, সাথে জনাছয় খাবিলদার। অস্থিরভাবে পায়চারি করছেন তিনি। ব্লাডি রমজান এখনো খবর আনতে পারলো না। সুভাষ বসুর খবর, উফ, কত ইম্পর্টেন্ট, আর কতক্ষণ নেবে কে জানে, কখন আসবে। না 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 না, নো 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 নো, মনটাকে একটু শান্ত করতে হবে। কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। এদিক ওদিক তাকাতে তাকাতে চোখ গেল লকআপের দিকে। লকআপে 4টে বন্দি ঘুমোচ্ছে। খাতায় কলমে এরা বিপ্লবী। জনসনের ঠোঁটে হাসি ফুটে উঠল। ঠিক আছে, অস্থির মনকে শান্ত করতে হবে। তার জন্য এদেরকে পিটিয়ে হাতে সুখ করে আসি। এই ব্লাডি নিগারগুলোকে টর্চার করে বেশ এনজয় হবে। আগে ডায়েরিতে একটা জিনিস লিখতাম। আজ 6 ডিসেম্বর 1941। 1 লাইন লিখেছেন কি লেখেননি, হঠাৎ থানার সব আলো নিভে গেল। কি করে নিভে গেল কেউ ধরতে পারল না। সাহেব ড্রয়ার থেকে ম্যাচ বক্স বের করে আপাতত একটা দেশলাই ধরালেন। ক্ষীণ দেশলাইয়ের আলোতে সবার আতঙ্কিত চোখের সামনে দেখা দিল একটা কুচকুচে কালো হিংস্র মুখের মূর্তি। মাথায় সে বেজায় লম্বা। আলোটা আবার নিভে গেল, সাথে কান ফাটানো আর্তনাদ। সেই চিৎকারে বন্দি বিপ্লবীরা জেগে উঠলেন। তারা বুঝতে পারছিলেন না কি হলো। হঠাৎ ঘটাং করে একটা ধাতব শব্দ হলো। কে যেন জেলের দরজা খুলে দিয়েছে, তাদের মুক্ত করে দিয়েছে। পায়ে পায়ে বাইরে এলেন তারা। কিছু দেখা যাচ্ছে না, তবু আন্দাজে আন্দাজে টেবিল অবধি গিয়ে একটা দেশলাই বাক্স হাতে পেলেন এক বিপ্লবী। সেটা জ্বালাতেই এক ভয়াবহ দৃশ্য তাদের চোখে পড়ল। জনসন আর সব কয়েকজন হাবিলদারের ছিন্ন ভিন্ন দেহ থানার এক কোণাতে পড়ে আছে।
এতক্ষণ আপনি শুনছিলেন আমাদের আজকের বিশেষ নিবেদন দিব্যপ্রিয় রায়চৌধুরীর কলম থেকে 1941। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারী ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, আর্য, সুপ্রজা, নীল, পার্থ, শঙ্খ, রৌনক, ঋদ্ধি এবং সৌভিক। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। নমস্কার।